যোগের সূত্র আছে 5টা। প্রথমটাকে বলা হয় সাধারণ সূত্র। 2 নাম্বারটাকে বলা হয় ত্রিভুজ সূত্র। 3 নাম্বারটাকে বলা হয় সামান্তরিকের সূত্র। 4 বহুভুজ সূত্র। আরেকটা হচ্ছে উপাংশের সূত্র। এই 5টা নিয়মে ভেক্টরের যোগ বিয়োগ করা হয়। তো কথা হচ্ছে আমরা গতদিন একটা উদাহরণ দিয়ে শেষ করছিলাম যে 4+3 এই দুইটা যোগ করলে আনসার হয় 7। বাট আমরা ভেক্টরে এই জিনিসটাকে 1ও প্রমাণ করতে পারি, এটাকে আমরা 7ও প্রমাণ করতে পারি, এটাকে আমরা 5ও প্রমাণ করতে পারি। যে এখানে দেখো 4+3 আমরা যোগ করছি, আনসার হচ্ছে 7। এখানে হচ্ছে 4+3 যোগ করছি, সেক্ষেত্রে আনসার হচ্ছে 1। আর এখানে 4 আর 3 যোগ করছি, আনসার হচ্ছে 5। অর্থাৎ ভেক্টরের যোগটা বীজগাণিতিক নিয়ম না। যেখানে বীজগণিতে 4 আর 3 যোগ করলে 7 হইতো, সেখানে ভেক্টরে 7ও হইতে পারে, 1ও হইতে পারে, বা এর মধ্যে যে কোনো সংখ্যা তোমার হইতে পারে। তো এই জন্য তোমার নিয়ম মাইনে তারপরে ভেক্টর যোগ করতে হবে। ভেক্টর রাশি কাকে বলে? আমরা কিন্তু দিক থাকলে যে ভেক্টর হয় তা কিন্তু না। ভেক্টরকে অবশ্যই এই সূত্রগুলা মানতে হবে। সব ভেক্টর পৃথিবীর এই 5টা সূত্র মাইনে চলবে। ওকে, তাহলে আমরা সাধারণ সূত্র থেকে শুরু করি। সাধারণ সূত্র থেকে শুরু করি। সমজাতীয় দুটি ভেক্টর ভেক্টরের প্রথমটির আদিবিন্দু শীর্ষবিন্দু ও দ্বিতীয়টির আদিবিন্দু একই বিন্দুতে স্থাপন করলে প্রথম ভেক্টর হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত সংযোগকারী সরলরেখা লব্ধি নির্দেশ করে। পাঁচটা সূত্র যে বললাম, 5টা সূত্র কিন্তু সব সূত্র সব জায়গায় ইউজ করা যাবে না। যেমন ধরো এই যে সাধারণ সূত্রটা কখন তুমি ইউজ করতে পারবা? সমজাতীয় দুইটা ভেক্টর লাগবে। বল বলের সাথে যুক্ত করা যায়, বেগ বেগের সাথে যুক্ত করা যায়, বল আর বেগ যুক্ত করা যাবে না। সমজাতীয় দুটি ভেক্টর প্রথমটির শীর্ষবিন্দু, প্রথমটার এই যে শীর্ষবিন্দু, ধরো এই ভেক্টর শীর্ষবিন্দু কোনটাকে বলে? এই অ্যারোটাকে বলা হয় শীর্ষবিন্দু, ঠিক আছে? আর এই ডটটাকে বলা হয় আদিবিন্দু। তাহলে প্রথমটার শীর্ষবিন্দুর সাথে কি দ্বিতীয়টির আদিবিন্দু একই বিন্দুতে হবে। খেয়াল করছো? এরকম হবে। অর্থাৎ এ যেখানে শেষ হবে, বি ভেক্টর সেখান থেকেই শুরু হবে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে আমি সাধারণ সূত্র ফেলতে পারবো, আদারওয়াইজ সাধারণ সূত্র ফেলা যাবে না। তো সেই ক্ষেত্রে আমাদের যে লব্ধিটা হবে, রেজাল্টেন্টটা হবে, সেটা হচ্ছে আমাদের যে প্রথম ভেক্টরের আদিবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত সংযোগকারী সরলরেখা, এই সরলরেখাটার কথা বলতেছি। এইটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করবে। থার্ড যে সরলরেখাটা, এটা হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করতেছে, এটাকে আমরা আর বলি। এবং এখানে ধরো আলফা কোণ উৎপন্ন হয়েছে,
তাহলে আমরা আর ভেক্টর সমান লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো কি শিখলা? যদি দুইটা ভেক্টর এমন ভাবে সাজানো যায়, একটা যেখানে শেষ হয়েছে আরেকটা ওইখান থেকে শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণ সূত্র ফেলতে পারবো। আর আমাদের যে স্যার লব্ধি হবে, এখানে প্রথম ভেক্টরের আদি বিন্দু লিখতে হবে না? লাস্ট লাইনের আগের লাইন, প্রথম ভেক্টরের আদি বিন্দু হতে শেষ ভেক্টরের শীর্ষ বিন্দুর মধ্যে সংযোগকারী সরলরেখা। হ্যাঁ, প্রথম ভেক্টর হতে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু, প্রথম ভেক্টরের আদি বিন্দু, থ্যাংক ইউ, আদি বিন্দু হতে এই যে এখান থেকে শুরু হবে, এই বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যে সংযোগকারী সরল রেখাটা আছে, সেই সরল রেখাটা হচ্ছে আমাদের লব্ধির মান আর দিক নির্দেশ করবে। অর্থাৎ এই যে এই দৈর্ঘ্যটা, এটা হচ্ছে লব্ধির মান, আর প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত হচ্ছে লব্ধির দিক। সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্র আসলে একই জিনিস। আমরা যদি এখানে কিছু নোটেশন দিয়ে দিই, যেমন ধরো আমরা বলতে পারি এখানে পি কিউ আর এস দিয়ে দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি যে তোমার পিএস সমান পিকিউ প্লাস কিউএস। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসতে পারে। তো সাধারণ সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা তখন যখন একটা ভেক্টরের এক জায়গায় স্টপ হয়েছে, ওই জায়গা থেকে আরেকটা ভেক্টর স্টার্ট হয়েছে, এই কেসের মধ্যে তুমি সাধারণ সূত্র ফেলতে পারবা। তো সাধারণ সূত্র আর ত্রিভুজ সূত্র একই জিনিস। কেন একই জিনিস আমরা যে এখন একটু দেখবো। দেখো এখন যেটা আমরা শিখতেছি সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। সাধারণ সূত্রের পর ইম্পর্টেন্ট জিনিস ত্রিভুজ সূত্র। এখান থেকে অনেক প্রশ্ন আসে, এমসিকিউ আসে। এখনই একটা প্রশ্ন করব, প্রিপারেশন নিয়ে রাখো। ত্রিভুজ সূত্র, তো এই সূত্রটার বিবৃতি হচ্ছে ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর সূচিত হলে নট অনলি, এটা হচ্ছে একই ক্রমে ত্রিভুজের তৃতীয় বাহু বিপরীত ক্রমে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তো এটা কিন্তু আলটিমেটলি সাধারণ সূত্রই। ত্রিভুজ সূত্র হচ্ছে সাধারণ সূত্রের একটা বিশেষ রূপ, যেখানে আমরা একটা ত্রিভুজ দিয়ে সূচিত করি। নিচের উদাহরণটাই একটু অন্যভাবে আমি একটু এখানে দিতেছি। দেখো, ধরলাম আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, হ্যাঁ, একটার নাম হচ্ছে পি ভেক্টর, একটা হচ্ছে কিউ ভেক্টর। এই যে পি ভেক্টর আর এই যে হচ্ছে কিউ ভেক্টর, এখানে একটা কথার দিকে একটু ফোকাস করো, যে জিনিসটা তোমাকে এনশিওর করবে যে এখানে আসলে ত্রিভুজ সূত্র ফেলা যাবে কিনা। তো দুইটা ভেক্টর অবশ্যই একই ক্রমে থাকতে হবে। হ্যাঁ, একই ক্রমে থাকা মানে যে একটু আগে বললাম, প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দু আর দ্বিতীয় ভেক্টরটার আদি বিন্দু একই বিন্দু থেকে সূচিত করতে হবে। আদারওয়াইজ ত্রিভুজ সূত্র তুমি কখনোই ফেলতে পারবে না। ওকে, তাহলে আমাদের লব্ধি হবে কতটুকু? তৃতীয় বাহু, ত্রিভুজের থার্ড যে বাহুটা, তৃতীয় যে বাহুটা, এটা হচ্ছে তোমার লব্ধি নির্দেশ করবে। এই যে এটা হচ্ছে আর, এবং এই লব্ধির দিক হবে কোন দিকে? বিপরীত ক্রমে। জাস্ট লাইক দেখো, পি আর কিউ কিন্তু যাচ্ছিল এই দিক বরাবর, বাট আর কিন্তু যদি এই ক্রমে আসতো তাহলে আর এর ডিরেকশনটা কিন্তু এই দিক বরাবর হওয়া উচিত ছিল, বাট আর কিন্তু পি আর কিউ এর ক্রমে যায় নাই। অর্থাৎ কিউ আর এর দিক হবে কোন দিকে? প্রথম ভেক্টরের যে আদি বিন্দুটা আছে সেখান থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে, এটা হচ্ছে আর এর দিক। আমরা যদি এটাকে এ বিন্দু বলি, এটাকে বি বিন্দু বলি, আর এটাকে যদি আমরা সি বিন্দু বলি, তাহলে আমরা কি লিখতে পারি? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এসি ভেক্টর। আমরা লিখতে পারি পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। দেখো আমি কিন্তু মানের কথা বলতেছি না, এটা 2 দেওয়া আছে, এটা 3 দেওয়া আছে, 2 আর 3 যোগ করলে 5 হবে, বিষয়টা এরকম না। ঠিক আছে, মান আর দিক সহযুক্ত করলে তো দেন তুমি এটা পাবো। আর এর মধ্যে কিন্তু মান দিক দুইটাই আছে। ঠিক আছে, তো এখন এখান থেকে একটা কুইক প্রশ্ন আমি তোমাদেরকে করি, বলো তো এটা সঠিক কিনা? এবি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0, এটা কি সঠিক নাকি ভুল?
ভুল ভাইয়া। আচ্ছা, একজন ভুল বলছো, কোনো বিপরীত মতামত আছে এখানে কারণ? আনমিউট স্যার করে আনসার সঠিক, দিতে পারো। সঠিক একজন এটা। সঠিক? সঠিক। আচ্ছা, একজন ভুল বলছে, ভাইয়া বাকিরা সঠিক। মাইনাস ভাইয়া, সিএ হওয়ার কথা এখানে। দেখো আমরা একটু ত্রিভুজ সূত্রটাকে পক্ষান্তর করি। এবি প্লাস মাইনাস এসি হবে। মাইনাস ও জি ভাইয়া, এসি ইকুয়াল টু 0 লেখা যায়। আর মাইনাস মাইনাস এসি এসি গতদিন কি করেছিলাম, সিএ হচ্ছে তার বিপরীত ভেক্টর, এসি ভেক্টর বিপরীত। সমান আমরা কি লিখতে পারি, মাইনাস সিএ। ওই কনসেপ্টটা আমাদের, এটা হচ্ছে সঠিক আনসার। তো এটা কিন্তু এমসিকিউ তে আসে, অনেকেই এই জিনিসটাতে কনফিউজ হয়ে যায়। তো অবশ্যই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করবা, তারপরে এই ধরনের প্রশ্নগুলো আনসার করার চেষ্টা করবা। ত্রিভুজ সূত্র থেকে প্রশ্ন আসলে এই যে এই ধরনের প্রশ্নটাই ভাইয়া আসবে। সব সবগুলো হয়ে গেছে সবগুলো হয়ে গেছে? ভাইয়া। নাই গেছে? জি এটা জি প্রবলেম। হ্যাঁ বলো। আমার এখনো খোলা। না ভাইয়া ক্লিয়ার আছে এখানে। ভাইয়া ক্লিয়ার আছে। দেখতেছি, বলো। আর কোনো ত্রিভুজ সূত্রটা সবাই বুঝতে পারছো? তাহলে এই কেসের মধ্যে কি ত্রিভুজ সূত্র ফেলা যাবে বলো তো? এই জায়গার মধ্যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, না ভাইয়া। না। তারা কি একই ক্রমে নাই? অবশ্যই তাকে এই শেপে আনতে হবে, তারপরে ত্রিভুজ সূত্র ফেলতে হবে। আচ্ছা, ওটা আমরা বিয়োগের মধ্যে দেখবো, ওইখানে ত্রিভুজ সূত্র ফেলা যায়, বাট আমরা বিয়োগের মধ্যে দেখবো, আমরা কেবল যোগ শিখতেছি। হ্যাঁ, তো ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করা দেখলাম, এখন বহুভুজ সূত্র দেখো। তো বহুভুজ সূত্র অনেক বড়, ওটা আমি বোর্ডে লিখবো না, জাস্ট সূত্রটার অ্যাপ্লিকেশন কেমনে করে করতে হয় সেটা আমি দেখাবো। বহুভুজ, ধরো আমার কাছে অনেকগুলো ভেক্টর আছে, এ বি সি ডি, এবং তারা প্রত্যেকে কি একই ক্রমে আছে। অর্থাৎ একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে, আরেকটা ভেক্টর ওই জায়গা থেকে শুরু হচ্ছে। এই কেসগুলোর ক্ষেত্রে সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র ফেলা যাবে, আদারওয়াইজ কিন্তু ফেলা যাবে না। তাহলে এইরকম অনেক ভেক্টর যদি পাও, এতক্ষণ তো আমরা দুইটা ভেক্টর নিয়ে কথা বললাম, অনেক সূত্র ভেক্টর যদি পাও, তাহলে আমাকে বলো তো, এই যে এ আর বি যুক্ত করে এখানে এই যে এই বাহুটাকে কি লেখা যায়? এখানে ত্রিভুজের সূত্র পড়বে। এখানে আর ইকুয়াল টু কি লিখতে পারি, এ প্লাস বি লেখা যায় না? জি জি স্যার। ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই বাহুটার সমান কি লেখা যায় একটু বলো তো, এইটা এ আর ইকুয়াল টু কি হবে, এ প্লাস বি এ প্লাস প্লাস এ প্লাস বি প্লাস এ। দুইটা থাকলে যে যোগ করতে হবে তা না, আমার যদি একই ক্রমে 50টা থাকে তুমি 50টারে যোগ করে দিবা, এটাই হচ্ছে কথা। তাহলে বলো তো ওই বাহুটা সমান কি লেখা যায়, একদম লাস্টের বাহুটা? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। থ্যাংক ইউ। আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু আলটিমেটলি ত্রিভুজ সূত্রের অ্যাপ্লিকেশনটা দেখলাম এই জায়গায়, আর সাধারণ সূত্রের অ্যাপ্লিকেশন দেখলাম দুইবার। তাহলে ভেক্টর গুলো যদি একই ক্রমে থাকে, সেই ক্ষেত্রে সাধারণ সূত্র অনুসারে অনেক বড় বড় বহুভুজকে যুক্ত করে দেওয়া যায়। সবগুলার ক্ষেত্রেই আমাদের দিকটা হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ শীর্ষবিন্দুর বিন্দু। দিকে। ঠিক আছে, প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে হবে লব্ধির দিক, আর মানটা হবে এই বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে এটা দিয়ে আমরা অনেকগুলা ভেক্টর যুক্ত করতে পারি, কোনো সমস্যা ছাড়াই। বহুভুজ সূত্রের বিবৃতিটা ভাই দরকার ভাই নেই। ডবল দেন। হ্যাঁ দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর যুক্ত করে এই যে ওসি বাহুটাকে আমরা কি এ প্লাস বি লিখতে পারি ত্রিভুজ সূত্র অনুসারে, কারণ এ আর বি একই ক্রমে আছে। জি স্যার। যে রিপিট করছো, শুনতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে ওডি বাহুটার মধ্যে কি এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে। আমি ও থেকে ডি পর্যন্ত যুক্ত করছি, এ বি সির জন্য শেষ বাহুটা হচ্ছে ওডি। তার মানে ওডি সমান কি লেখা যায়, এই তিনটা ভেক্টরের লব্ধি, এ প্লাস বি প্লাস সি। এখন দেখো তো লাস্টের বাহুটা বুঝো কিনা, চারটা ভেক্টরের যোগফল। লাস্টের বাহুটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, কারণ সবগুলো একই ক্রমে আছে। আচ্ছা, এই টেস্টটা দাও, তাহলে তোমার মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে একটু বলো, এ বি সি এটা দেওয়া থাকলে এদের লব্ধি কি হবে, এই ভেক্টর গুলোর লব্ধি কি হবে বলো? এই কেসের জন্য আর সমান কি লেখা যায়? এ প্লাস বি প্লাস
সি না লেখা যাবে সাবধান, না, এ a প্লাস প্লাস বি বি লেখা যাবে, মাইনাস সি। মাইনাস Thank সি you. হবে। a জি ভাই, প্লাস বি, এই দেখো প্লাস সি উল্টায় দিলে হয়ে যাবে মাইনাস সি। এই কনসেপ্টটা তো ক্লিয়ার আছে? এটা যদি সি ভেক্টর হয় তাহলে এর বিপরীত দিকে কি হবে? মাইনাস মাইনাস সি সি। ভেক্টর, ঠিক আছে? তো আমরা এটাকে লিখবো হ্যাঁ। a প্লাস বি প্লাস সি লিখবো, বাট প্লাস দিয়ে মাইনাস সি লিখবো। আমরা মাইনাস কিন্তু এখানে যোগ করতেছি, ডাইরেক্ট বিয়োগ দিও না। a প্লাস বি প্লাস এটা হচ্ছে মাইনাস সি, কারণ হচ্ছে সি এর অ্যাকচুয়াল ডিরেকশনটা ছিল এদিক বরাবর, এই কারণে আমরা এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য এখানে মাইনাস সি ইউজ করছি। তাহলে এটা যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করো, খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট ধারণাটা থাকলে ইম্পর্টেন্ট, ধারণা থাকলে চলবে। তাহলে এটা ছিল বহুভুজ সূত্র। এখন যে সূত্রটা পড়াবো বহুভুজ সূত্রের পরে সামান্তরিকের যে সূত্রটা পড়াবো, এইটা হচ্ছে সবচেয়ে ভিআইপি এই অধ্যায়, ঠিক আছে? কারণ সৃজনশীল বলো এমসিকিউ বলো, সব জায়গার মধ্যে এই সামান্তরিক সূত্র থেকেই প্রশ্ন আসে। তো এইখানে একটু মনোযোগ দাও, এখানে সামান্যতম গ্যাপ রেখেও সামনের দিকে যাওয়া যাবে না। নৌকার অঙ্ক করতে ওই সূত্র লাগবে, বৃষ্টির অঙ্ক করতে ওই সূত্র লাগবে, পাখি ওড়ার অঙ্ক করতেও লাগবে, গুণ টানার মতো ওই অঙ্ক লাগবে, টানা ঠেলার মতো লাগবে, নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা শক্তি, গতিবিদ্যা, এগুলোর মধ্যে এই সূত্রটা লাগবে। তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, সামান্তরিক সূত্র। আমি একটু বিবৃতিটা লিখে নিই, বিবৃতিটা আমার সাথে সাথে একটু পড়ে যাও। এই কেসটা একটু ডিফারেন্ট ত্রিভুজ সূত্রের চেয়ে। এখানে একটা সামান্তরিক লাগবে, সামান্তরিক সূত্রের জন্য মাস্ট সামান্তরিক লাগবে। তো কনসেপ্টটা হচ্ছে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, সন্নিহিত মানে হচ্ছে সামান্তরিকের বাহুগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? এই দেখো চারটা বাহু, এর মধ্যে এইটা আর এইটা হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে? এই দুইটাকে আমরা সন্নিহিত বাহু বলি। আর এই যে এইটার সাথে তুমি যদি এইটাকে তুলনা করো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সমান্তরাল বাহু, ঠিক আছে? সমান্তরাল। তো হ্যাঁ, সন্নিহিত বাহু নিয়ে কাজ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে দুটি ভেক্টরকে একই বিন্দু থেকে সূচিত করতে হবে, অর্থাৎ তাদের অরিজিন পয়েন্ট একটা সেম পয়েন্টে হবে, যেটা ত্রিভুজ সূত্রে ছিল না। ত্রিভুজ সূত্রে কিন্তু দুইটা ভেক্টরের অরিজিন পয়েন্ট, আমি একটু ত্রিভুজ সূত্রটা রিভাইন্ড করি। এই দেখো অরিজিন পয়েন্ট কিন্তু সেম ছিল না, পি ভেক্টর আর কিউ ভেক্টর তারা কিন্তু একই বিন্দু থেকে উৎপন্ন হয় নাই। তো আমরা যদি সামান্তরিক সূত্র ফেলতে চাই, এর জন্য ভেক্টর দুইটাকে একই বিন্দু থেকে উৎপন্ন হওয়াটা জরুরি। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বেসিক। আর লব্ধিটা কোথায় পাবো? আমরা তো যোগ বিয়োগ করতেছি, যোগ করতেছি, হ্যাঁ, লব্ধিটা হবে কি জানো? কাছাকাছি যে কর্ণটা আছে সেটা হচ্ছে লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। তাহলে আমরা এই জিনিসটা একটা পিকচারের মধ্যে দেখি। ধরো এই বরাবর তোমার একটা ভেক্টর আছে, এটা হচ্ছে পি ভেক্টর, মনোযোগ দিয়ে দেখো। ও এ বরাবর হচ্ছে আমাদের পি ভেক্টর, এবং এখান থেকে এদিক বরাবর ও বি বরাবর যে ভেক্টরটা আছে এটা হচ্ছে তোমাদের কিউ ভেক্টর। পি আর কিউ এর যে মধ্যবর্তী কোণটা, আমি একটু বড় করে আঁকি। ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে পি ভেক্টর, আর ও থেকে বি পর্যন্ত হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আর এই যে পি আর কিউ এর যে মধ্যবর্তী যে কোণটা এটা হচ্ছে তোমাদের আলফা। এই আলফাকে আমরা বলবো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে? আলফা। এখন সামান্তরিক সূত্র দিয়ে তুমি যদি লব্ধি নির্ণয় করতে চাও তাহলে তোমার একটা সামান্তরিক বানায় নিতে হবে। সামান্তরিকের জন্য এটার সমান্তরাল করে একটা বাহু আঁকলাম এবং এটার সমান্তরাল করে আরেকটা বাহু আঁকবো, তাহলে এখানে একটা মোটামুটি সামান্তরিক হয়েছে। তো এই সামান্তরিকের যে সন্নিহিত কর্ণটা আছে
এখানে কিন্তু দুইটা কর্ণ, একটা হচ্ছে যে এই কর্ণ এ আর বি কে যুক্ত করছে, আরেকটা কর্ণ ও আর ডি কে যুক্ত করছে। লব্ধি হবে কাছের যে কর্ণটা, সন্নিহিত কর্ণটা, ঠিক আছে? এই কর্ণটা লব্ধি নির্দেশ করবে, আর ওই কর্ণটা বিয়োগ ফল নির্দেশ করবে। আমরা যখন বিয়োগ দেখবো তখন বুঝবো যে এই কর্ণটা বিয়োগ ফল নির্দেশ করে। আমরা যোগ করতেছি, তাহলে এটা হচ্ছে আর, ও থেকে ডি পর্যন্ত হচ্ছে আর এর মান, আর আর যে পি এর সাথে যে কোণটা উৎপন্ন করলো এটাকে বলা হয় থিটা। এই থিটাকে বলা হয় লব্ধির দিক। তাহলে কোনটা কি আমি আরেকবার একটু তোমাদের মনে করানোর জন্য লিখে দিই। পি এবং কিউ ভেক্টর এর মধ্যবর্তী কোণ, এটাকে বলা হয় আলফা হলে আমরা লব্ধি নির্ণয় করব। আর ইকুয়াল টু লিখবো √, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা ডেরিভেশন বইয়ের মধ্যে আছে, ডেরিভেশন লাগবে না, অ্যাপ্লিকেশনটা জরুরি। এটা দ্বারা লব্ধির তুমি মান পাবা। একটা ভেক্টর রাশির মানও থাকে আবার দিকও থাকে, তাহলে লব্ধির মান নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব। আর ইকুয়ালস টু √, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এবং লব্ধির যদি দিক নির্ণয় করতে বলে, দিককে বলা হয় থিটা। থিটা সমান আমরা লিখবো tan ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। আমি একটু ছোট্ট করে নোটেশন করে থিটার নিচে একটা পি দিয়ে নেই, কারণ এই কোণটা উৎপন্ন হয় লব্ধি এবং পি এর মধ্যে, যাতে তুমি কনফিউশনে না পড়ো। ধরো ওইটাকে যদি তুমি পি ধরো তাহলে কোনটা এই জায়গায় উৎপন্ন হবে, আর এইটাকে যদি আমরা পি ধরি তাহলে কোনটা এই জায়গায় উৎপন্ন হবে। তাহলে যাকে আমরা পি ধরবো তার সাথে কোন উৎপন্ন হবে এটাকে আমরা থিটা পি বলতে পারি। তো এটা ছিল সামান্তরিক সূত্রের ইন ডিটেলস, ঠিক আছে? তাহলে তোমার এখান থেকে শিখার উদ্দেশ্য কি, আমাকে এখানে একটা ভেক্টর আছে ও এ বরাবর পি ভেক্টর, আর ও বি বরাবর হচ্ছে কিউ ভেক্টর। এই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এই যে রেড কালার যে কোণটা, এটা হচ্ছে আমাদের আলফা। এবং এদেরকে যদি তুমি যুক্ত করো তাহলে তুমি লব্ধি পাও। লব্ধির মান হচ্ছে আর, যেটা হচ্ছে এই বাহুটার সমান। আর লব্ধির দিক হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী যে কোণটা, এটা হচ্ছে লব্ধির দিক। বের করার সূত্র দুইটা জানা রাখতে হবে, এই সূত্রটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেক্টরের সামনে যাওয়ার জন্য এটা হচ্ছে তোমার পাসওয়ার্ড হিসেবে মনে রাখতে পারো। পাসওয়ার্ড ছাড়া যেমন ফেসবুক ওপেন হয় না, এটা ছাড়া ভেক্টর ওপেন হবে না, বুঝছো? দেখো এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ভাইয়া, বলো। মানে এখানে বৃষ্টি হচ্ছে তো নেট প্রবলেম করতেছে একটু। রেকর্ড কখন দিবেন এটা? হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে, এখনই পাওয়া যায়, ক্লাসের পরে আচ্ছা এখনই ঠিক পাওয়া আছে, যায়। আমি লিভ নিলাম তাহলে, কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ। তো এখন আমরা খাতা কলম নিয়ে একটু রেডি থাকি, একটু মিউট করি, যাদের মাইক্রোফোনটা আনমিউট আছে একটু মিউট করি। এই অঙ্কটা একটু করে দাও। দুটি ভেক্টরের মান পঞ্চাশ নিউটন ও 20 নিউটন। মধ্যবর্তী কোণ, আচ্ছা একটু ছোট ভেক্টর দিয়ে দিই, 4 নিউটন ও 3 নিউটন। মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে লব্ধি নির্ণয় করো। দেখি কে আগে আনসার দিতে পারো। এটা হচ্ছে কোশ্চেন। নিচে তোমার জন্য সূত্র ওপেন করা আছে, তুমি লব্ধি বের করে দিবা। এই যে আর বের করবা, থিটা বের করবা। ভাইয়া অ্যান্সার কি 37.5? রুট করো নাই, আনসার হয় নাই এখনো। হ্যাঁ রুট সরি আছে, 6.08 6.08 6.08 রাইট আনসার। 6.08 রাইট আনসার, মান হইছে। পরেরটা করো, দিকটা বের করো কত ডিগ্রি।
তাহলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই যে এখানে দেখো আর এর মানটা ক্যালকুলেশন এই যে এখান থেকে দেখে নাও। দেখছো আমি কিভাবে মান বসেছি? আর ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু cos 60, যেটা করলে পাওয়া যায় 6.08 বা রুট ওভার 37। তুমি যেটা দিবা সেটাই হচ্ছে রাইট আনসার। তাহলে সবাই ইনশাল্লাহ মানটা বের করতে পারছো। এখন থিটাটা বের করে দাও আমাকে, কত ডিগ্রি কোণে তারা কাজ করতেছে। tan ইনভার্স, দেখো পি কোনটাকে ধরছো? 4 নিউটনকে তুমি পি ধরছো। জি ভাইয়া। তুমি তাহলে 3 নিউটনকেও পি স্যার ধরতে পারছো, তখন তুমি 34.71। আচ্ছা দেখতেছি। তাহলে এটা হবে কিউ সাইন আলফা, কিউ ধরছি আমরা 3 নিউটনকে, তাহলে 3 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 4 প্লাস 3 cos 60 ডিগ্রি। তাহলে কত আসে আপু, মানটা বলো তো একবার। স্যার উপরে 4 লিখলে হবে না? 4 sin 60। তখন তুমি এই কোণটা পাবা, বুঝতে পারছো? যদি তুমি উপরে 4 লেখো তাহলে তুমি এই কোণ পাবা, আর যদি তুমি উপরে 3 লেখো অর্থাৎ এটাকে যদি তুমি কিউ ধরো তখন তুমি এই কোণটা পাবো। কনসেপ্টটা কি দেখো, আরেকবার বলি যে থিটা পি বলতে বুঝাইছি এটা কার কার মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ। আমি পি ধরছি 4 নিউটনকে, তাহলে আমি এই কোণটা পাবো। তাহলে এটা ক্যালকুলেশন করো, স্যার আপনি পরে কিউ বুঝে। কেন 4 ধরলেন না? হ্যাঁ, কিউ কে 4 ধরলে অঙ্ক ভুল হবে না তো, তখন তোমরা এই যে থিটা কিউটা বের করবা, এটা বের হয়ে যাবে, অঙ্ক হয়েছে তো তোমার। এটা করো, এটা দেখো কত হয়, পরে দুইটার মধ্যে রিলেশনটা দেখাচ্ছি। 25.08 ট্যান 28 ইনভার্স, ট্যান ইনভার্স দিতে হবে। ভাই 25.28 হ্যাঁ 25.28, 3 sin 60 হুম 25.28 ডিগ্রি, অ্যাবসলিউটলি রাইট আনসার 25.28 ডিগ্রি। আচ্ছা এখন কথা হচ্ছে ছোঁয়া কি করছে, এইটাকে পি ধরছে, তাহলে এইটাকে পি ধরলে অঙ্কের কোথায় চেঞ্জ হয় আমরা একটু দেখি, এবং ওর অঙ্কটা আসলে ভুল হয়েছে কিনা এটা একটু ভেরিফাই করার চেষ্টা করি। তাহলে এইটাকে আমরা ধরছি কিউ 4 নিউটন, আর এইটাকে ধরছি পি 3 নিউটন। এই ক্ষেত্রে আমার এই কোণটা বের হয়েছে। ছোঁয়া তোমার উত্তরটা কত হয়েছে বলো তো? 34.715। 34.715। ওর জন্য কোন কোনটা বের হয়েছে দেখছো, যেটাকে পি ধরছে সেটার সাথে আর পর্যন্ত। এখন অঙ্ক সঠিক হয়েছে কিনা এই দুটো যোগ করে দেখো, উত্তর 60 আসবে। 25.28 আর 34.72, এই দুটাকে যদি তুমি যোগ করো সেই ক্ষেত্রে উত্তর তোমার 60 আছে। দেখো জি স্যার 60 আসে। জি ভাইয়া। হ্যাঁ 60 আছে। তাহলে থিটা পি হচ্ছে 25.28 ডিগ্রি, থিটা কিউ হচ্ছে তোমার 34.72 ডিগ্রি। তাহলে তুমি তোমার চাহিদা মতো তোমার ইচ্ছা মতো তুমি পি কিউ ধরতে পারবা, দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার, বাট কোনটা আসতেছে এটা কিন্তু তোমার বুঝতে হবে। ঠিক আছে, তুমি যদি এটাকে পি হ্যাঁ ধরে অঙ্ক করো তোমার অঙ্কের উত্তর ভুল হবে না, উত্তর ভাইয়া, সঠিকই যে হবে। কোনো একটা বের করলেই তো হবে। চিত্র আঁকাইতে হবে, দেখাই দিতে হবে, বুঝছো? তো এখন তোমার তো জীবনে পরীক্ষার মধ্যে এরকম মান দিক নির্ণয় করার অঙ্ক আসবে না, এটা তো মোটামুটি ভালো করে বুঝে গেছো। এগুলো আমরা প্র্যাকটিক্যাল নৌকার অঙ্ক, বৃষ্টির অঙ্কতে অ্যাপ্লাই করব। এটা নিয়ে এত কথা বলতেছি কি জন্য, যে তুমি আসলে আলফা সমান 60 ডিগ্রি বুঝছো কিনা, এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এই জায়গায় যে আমি 60 ডিগ্রি বসাইছি এটা বুঝছো কিনা, আর 25 ডিগ্রিটা যে এই যে পি এর সাথে উৎপন্ন হয়েছে এটা বুঝছো কিনা, আর যারা 34 ডিগ্রি আনসার আনছো তারা এই যে কিউ এর সাথে কোন উৎপন্ন হয়েছে এটা বুঝছো কিনা। এই তিনটা কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি প্র্যাকটিক্যালে যায় সেরে কোনটা আলফা, কোনটা থিটা, কোনটা আর, কোনটা পি, কোনটা কিউ চিনবা, এবং এটা দিয়ে কাজ করতে পারবা। বুঝতে পারছো? স্যার আমি বলতে চাচ্ছি যে পি এর এখানে যে আপনি 4 নিউটন বসাইলেন না, হুম এই যে নিচে এই পি এর এখানে 3 নিউটন বসান। হ্যাঁ, আর এখানে 3 ওইখানে 4 নিউটন নিউটন। বসাবো। হ্যাঁ
ওকে, তাহলে জিনিসটা এরকম হবে 3 নিউটন, এখানে 4 নিউটন বসাও, এবং এটাকে তুমি কিউ ধরছো নাকি পি ধরছো? না, এটা কি পি থাকবে, এটাই পি থাকবে। আচ্ছা, এটা পি, এটাকে কিউ ধরছো। তাহলে সেই ক্ষেত্রে তোমার আর এর সাথে কোণ এই যে এইটা উৎপন্ন হবে, চিত্রটা তখন একটু ফ্লিপ হয়ে যাবে। ফ্লিপ বুঝো তো, আমরা তো ফটোশপে ছবি ফ্লিপ করি না, চিত্রটা একটু ফ্লিপ হ্যাঁ, হয়ে যাবে, এই কোণটা এখানে চলে আসবে। দ্যাট ডাজেন্ট মেক এনি ডিফারেন্স, আসলে আলটিমেটলি এইটাই ঠিক, বুঝছো? আচ্ছা, 34.5 কোথায় আরেকবার প্রশ্ন করো। এটা এটা না 34 পয়েন্ট ওই যে 34.72 3 নিউটনকে পি ধরো, 3 নিউটনকে পি ধরো, তখন এখানে থিটা পি উৎপন্ন হবে। সেই হিসাবটা এইভাবে করছে, থিটা কিউ সমান 4 sin 60 ডিভাইডেড বাই 3 প্লাস 4 cos 60। এটাতে যখন অঙ্ক করছো তখন তোমার উত্তর আসছে 34 উত্তরটা আসছে, বুঝতে পারছো? তো এর মানে হলো তুমি যে বড়টাকে যে পি ধরতে হবে এমন কোনো কথা নাই। এখানে একটা মিসকনফিউশন স্টুডেন্টদের থাকে যে আমি কি 4 নিউটনকে সবসময় পি ধরবো, না এরকম না। তুমি যেটাকে পি ধরবা তার সাথে কোণ উৎপন্ন হবে। তুমি যদি এইটাকে পি ধরো তাহলে এখানে কোণ উৎপন্ন হবে, তুমি যদি এইটাকে পি ধরো তখন এখানে কোণ উৎপন্ন হবে। ক্লিয়ার? হ্যাঁ বলো। তো আমরা এখন এইটার কিছু স্পেশাল কেস দেখব, যে সামান্তরিক সূত্রের আমরা কিছু স্পেশাল কেস দেখব। সব জায়গায় এত বড় সূত্র অ্যাপ্লাই করা ঝামেলাপূর্ণ, হ্যাঁ। তো তুমি যদি এরকম ভেক্টরের সেটআপ পাও যে পি ভেক্টর এদিক কাজ করতেছে, কিউ ভেক্টর ওই সরল রেখাতেই কাজ করতেছে বা তার সমান্তরালে কাজ করতেছে, অর্থাৎ দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে তাদের লব্ধির মান হবে, লব্ধির যে মানটা সেটা হবে তোমাদের পি প্লাস কিউ, এবং এটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ভ্যালু আর বলতে পারো। আর এটা শর্ত হচ্ছে কি, যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হইতে হবে কত ডিগ্রি? ভেরি গুড, 0 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 1। ভাই একটু আবার বলেন। বললাম দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে তাদের লব্ধির মান হবে এদের যোগফলের সমান, অর্থাৎ তারা যদি একই দিকে কাজ করে তাদের মধ্যবর্তী কোণকে বলা হয় 0 ডিগ্রি। দুইটা ভেক্টর দেখো একই ডিরেকশনে কাজ করছে, দুইটাই আমার হাতের ডানে কাজ করতেছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এই যে এটা হচ্ছে তোমাদের 0 ডিগ্রি কোণ। তাহলে 0 ডিগ্রি কোণ হলে আমাদের আমাদের যে লব্ধির সূত্রটা ছিল আর সমান কি লেখা যেত? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। কজ 0 ডিগ্রির মান কত সবাই জানি আমরা, বলি। 1 তাহলে 1 হইলে এই জায়গাটা মুছে দেওয়া যায়। তাহলে দেখো তো এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, আমরা এই জিনিসটাকে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার, এবং স্কোয়ার রুটার স্কোয়ার কাটাকাটি গেছে, তাহলে থাকছে শুধুমাত্র পি প্লাস কিউ। অর্থাৎ দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে তুমি এদের লব্ধি পাবা, এদের যোগফল। যদি বিপরীত দিকে কাজ করে, পি যেদিক কাজ করতেছে কিউ তার বিপরীত দিকে কাজ করতেছে, এরকম যদি হয়, এগুলো কিন্তু সামনে প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে এই সূত্রটার মধ্যে আরেকবার একটুখানি অ্যানালাইসিস করি। আর সমান লেখা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ। এবার বলো এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 180 বিপরীত দিকে 180 কাজ ডিগ্রি। করলে এদের কোণ হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এখানে 180 ডিগ্রি বসাই, cos 180 ডিগ্রির মানটা হচ্ছে -1, ঠিক আছে? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে -1 দিয়ে প্লাস গুণ করলে এখানে হবে -2p কিউ, ঠিক আছে? এখানে হবে -2p কিউ। তাহলে একটা লাইন আমরা যদি লিখি p মাইনাস কিউ হোল স্কোয়ার, এটাকে লেখা যায়, আবার তোমার কিউ মাইনাস পি হোল স্কোয়ারও লেখা যায়। এখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে, আমরা এটাকে পি মাইনাস কিউ লিখবো নাকি কিউ মাইনাস পি লিখবো? এটা সলিউশন হচ্ছে ডিফারেন্স দিয়ে দিব মাঝখানে, হ্যাঁ।
এটা হচ্ছে পার্থক্য। পার্থক্য মানে হচ্ছে বড়টাকে সামনে রাখবা, ছোটটাকে পরে রাখবা। যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদেরকে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ কেমনে স্যার করবা? আরেকবার বড়টারে আগে বলবেন, রাখবা, নেট ছোটটাকে পরে প্রবলেম রাখবা। ছিল, বুঝতে পারিনি। আচ্ছা, সহজ কথায় বলে দেই যে দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে তাহলে আমরা যোগ করে দিব, যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করে তাহলে তাদেরকে বিয়োগ করে দিব। আর এটার ব্যাখ্যাটা এখানে আমি দিছি অলরেডি, তুমি আরেকবার ভিডিও থেকে দেখে নিও। তবে এখন তোমার যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে দুইটা ভেক্টর একই দিকে গেলে আমাদের যোগ করতে হবে, আর এটাকে বলা হয় লব্ধির সর্বোচ্চ মান। আর বিপরীত দিকে গেলে বিয়োগ করতে হবে, এটাকে বলা হয় লব্ধির সর্বনিম্ন মান। ফর এক্সাম্পল, তোমার হাতে টাইম নেই বা তুমি এরকম পাইছো, আমাকে একটু আনসার দাও যে এই দিক বরাবর 2 নিউটন কাজ করতেছে, এই দিক বরাবর 3 নিউটন কাজ করতেছে, তাহলে লব্ধি কত? এনিওয়ান? 1 1 হবে। 1 নিউটন। 1 নিউটন কোন দিক কাজ করবে? বড়টার দিকে কাজ করবে। বুঝতে পারছো? হুম। এটাই বলতো। জি ভাইয়া। আচ্ছা, আবার যদি বলি যে এই দিক বরাবর 2 নিউটন কাজ করতেছে এবং একই দিকে 3 নিউটন কাজ করতেছে, এবার লব্ধি কত? 5 5 নিউটন, 5 তাহলে নিউটন। আমাদের কতগুলো সূত্র তো বারবার ফেলার কোনো প্রয়োজন হচ্ছে না। এগুলো হচ্ছে স্পেশাল কেস যেটা তোমাদের সময়কে শর্টকাট করবে, তোমরা আরো ইফেক্টিভ ভাবে ভেক্টরকে ইউজ করতে পারবা। এখন থার্ড যে স্পেশাল কেসটা, এটা অনেক বেশি ইউজ হয় যদি দুইটা ভেক্টর এই যে এরকম দিকে তোমার 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে, পি কিউ এই দিক বরাবর কাজ করতেছে, 90 ডিগ্রি কোণে যদি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধি হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। এখন cos 90 ডিগ্রি মান কিন্তু 0, 0। এই কারণে আমাদের এই জায়গার মধ্যে 2pq cos 90 ডিগ্রি আর লিখতে হবে না। আমরা জাস্ট রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দিয়ে দিব, তাহলেই হবে। যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে এই শর্টকাটটা কাজে লাগে লব্ধির জন্য। আর এখন কিন্তু লব্ধির একটা দিকও আছে, থিটা, এইটার একটা শর্টকাট আছে। tan ইনভার্সের অত বড় সূত্রটা লিখতে হবে না, আমরা লিখবো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তো খেয়াল করো, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এই 1টা আর লিখবো না আমি। কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এই পুরোটারই বাদ দিয়ে দিব। তাহলে থাকলো কি? শুধু কিউ বাই পি থাকলো। তাহলে এগুলো হচ্ছে শর্টকাট। স্পেশাল কেস বা শর্টকাট যাই বলো, একই দিকে শুনেন থাকলে। হ্যাঁ বলো। স্যার, আপনি যে কিউ বাই পি লিখছেন না, ওইখানে লিখেছিলেন কিউ সাইন আলফা বাই পি বাই প্লাস কিউ পি কজ প্লাস আলফা। হ্যাঁ, ওগুলো এখন কোথায় আমি গেল যদি তাই তো? পি সাইন আলফা, না ওটা তো বুঝছি, পি সাইন আলফা তখন বাই এই কিউ থিটা আসবে, প্লাস, তখন এই থিটা আসবে। বুঝতে পারছো? পি বাই কিউ বললে উপরে থিটাটা মানে আসবে। যেটাকে নিচে রাখবো সেটার দিকে কোণ থাকবে। হ্যাঁ, এইভাবে তুমি বুঝলে এইভাবে তুমি মাথায় নিতে পারো। তবে আমি রিকমেন্ড করবো যে এইটা দিয়ে অঙ্ক করো, এটা দিয়ে কনভেনশনাল, এটা দিয়ে অঙ্ক মিলবে। ঠিক আছে, এইটা বের করার প্রয়োজন নাই। কারণ কি, আমরা তো টোটালটা 90 ডিগ্রি জানি। আমি যদি এইটা বের করে 90 থেকে বিয়োগ করে দিই তাহলে তো অটোমেটিকলি আমাদের এই কোণটা চলে আসবে। বুঝছো? এত সূত্র মাথায় নিয়ে তো শেষ করতে পারবো না। আচ্ছা, এগুলো ছিল আমাদের বুঝতে ভেক্টরের যোগ বিয়োগের স্পেশাল কেস। তো আমরা কি কি শিখলাম? আর এর একটা সূত্র শিখছি, আর ইকুয়াল টু রুট পি স্কোয়ার প্লাস কিউ প্লাস স্কোয়ার কিউ প্লাস স্কয়ার টু প্লাস পি 2 কিউ কজ আলফা। পি কিউ কজ আলফা। অনেক কাজে লাগবে। আর tan থিটা সূত্র শিখছি। তো এটা ছিল যোগ বিয়োগ রিলেটেড কথাবার্তা। তো আমরা লাস্ট একটা টপিক দেখে শেষ করতেছি, এটা হচ্ছে ভেক্টর বিভাজন। এইটুক শেষ। দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলো, আবার রিপিট করবো। ভেক্টর বিভাজন আমরা তখন কি করলাম? পি আর কিউ মিলে আর বের করলাম, থিটা বের করলাম, তাই তো? দুইটা ভেক্টর আমাদের ছিল, এদেরকে একত্রিত করে আমি আর বের করছি এবং থিটা বের করছি। এখন আমরা কি করব? উল্টা কাজটা করব। আমার কাছে আর আর থিটা দেওয়া আছে, আমাকে দুইটা উপাংশ বের করতে হবে। তাহলে একটা ভেক্টরকে তুমি যদি বিভাজন করো, তুমি আর দুইটা উপাংশ পাবা। একটাকে বলা হয় অনুভূমিক উপাংশ, আরেকটাকে বলা হয় উলম্ব উপাংশ। 90 ডিগ্রিতে কাজ করলে এই সূত্রটা ইউজ করা যাবে। তাহলে এটাকে আমরা বলি আর এক্স, এটাকে আমরা বলি আর ওয়াই।
আর এক্স ইকুয়াল টু লেখা যায় আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু লেখা যায় আর সাইন থিটা। এটা লামের উপপাদ্য থেকে আসছে, ম্যাথের ভেক্টরের মধ্যে এটার বিস্তারিত আছে। তো তোমাদের জাস্ট এইটুক জানলেই চলবে যে ভূমি বরাবর হচ্ছে কস থিটা আর লম্ব বরাবর হচ্ছে সাইন থিটা, একদম মুখস্থ করে ফেলো। ভূমির সাথে হচ্ছে কস, লম্বের সাথে হচ্ছে তোমাদের সাইন। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখো এই জায়গার মধ্যে। ধরো 5 নিউটন একটা ভেক্টর কাজ করতেছে 30 ডিগ্রি কোণে, তাহলে এর উপাংশ দুইটা কি কি হবে? আর এক্স ইকুয়াল টু কি লিখবো বলো? cos 30 ডিগ্রি আর 5 cos 30 cos 30 ডিগ্রি। আর ওয়াই সমান কি লিখবো? 5 5 sin sin 30 ডিগ্রি। ঠিক আছে, তো তুমি এই যে উপাংশ বিভাজনের সাহায্যে আর ভেক্টরটাও বের করে ফেলতে পারো। আর ভেক্টর সমান লেখা যায় আর এক্স আই প্লাস আর ওয়াই জে। এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমার যে জে। তাহলে cos 30 এর মান কত? √3/2। sin 30 এর মান হচ্ছে হাফ। এই যে আমরা ইচ্ছা করলে আর ভেক্টরটাও বের করে ফেললাম। ঠিক আছে, তো তোমার কাছে অনুভূমিক এবং উলম্ব উপাংশ চাইতে পারে, অথবা তোমার ভেক্টরটাও বের করতে দিতে পারে। এবং গতদিন আমরা দেখছিলাম যে এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা যায় সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর যেটা যায় সেটা হচ্ছে তোমার জে। যে তাহলে আমাকে সবাই এই ভেক্টরটা সমান কি লেখা যায় একটু আমাকে বলে দাও। এই ভেক্টরটার মান হচ্ছে 4 এবং এই ভেক্টরটা এখানে 60 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে এই ভেক্টরটা আর ভেক্টর সমান কি লেখা যায় আমাকে একটু বের করে দিও। 4 cos 60 ডিগ্রি। বলো, আইজে কে দিয়ে বলো কত হবে? এটা ইম্পর্টেন্ট। ভাইয়া 4√3/2y প্লাস 5√3/2 যে আচ্ছা, তাহলে আমরা একটুখানি এখানে একটু চেক করি। 5/2 যে এবার এটা কিন্তু আমার থিটা, উপরের দিক তাহলে উপরের এই দিক দিকে নিতে বরাবর হবে না, যাবে তীর চিহ্ন যে এইদিকে। cos থিটা। হ্যাঁ, তীর চিহ্ন উপর দিকে নিতে হবে। এটা হচ্ছে আর cos থিটা, এটা হচ্ছে আর sin থিটা। বুঝতে পারছো? এটা আর cos থিটা, এটা হচ্ছে আর sin থিটা। তাহলে এখানে আমরা লিখি 4 cos 60 ডিগ্রি, এটাকে আমরা লিখবো 4 sin sin 60 ডিগ্রি। 60 ডিগ্রি। এখন এটাকে আমরা আর এক্স বলবো, এটাকে আমরা আর ওয়াই বলবো। কেন? কারণ এটা এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর যে সবসময় cos থিটা থাকবে এমন কোনো কথা না। বুঝতে পারছো? যে অংশটা এক্স অক্ষ বরাবর যাবে সেটাই হচ্ছে তোমার কথা। অনুভূমিকটা সবসময় cos হবে, আর ত্রিকোণমিতিতে ভূমির সাথে যে বাহুটা সেটাকে অনুভূমিক বাহু বলা হয়, আর ভূমির সাথে cos থাকবে। এই কথাটা ম্যাথ স্যারে ত্রিকোণমিতি যখন 9-10 এ পড়াইছে মেবি অনেকবার বলছে যে যেটা কোণ তার সাথেই cos, যার সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে সাইন। এখানে দেখো, যেটা কোণ সেটাই cos, যার সাথে কোনো সম্পর্ক নাই তার সাথে হচ্ছে সাইন। দেখছো, কোণের সাথে cos, কোণের সাথে সম্পর্ক নাই সাইন। এখানে একদম সেম টু সেম কাজ করছি। তাহলে আমাদের ভেক্টরটা কি হইলো? 4 sin 60 i প্লাস 4 cos 60 j। দুইটাই প্লাস হলো, কারণ এই এক্স অক্ষের ডান দিকটা হচ্ছে পজিটিভ, উপর দিকটা হচ্ছে পজিটিভ, তো দুইটাই প্লাস। sin 60 মান হলো হাফ 2i প্লাস 4√3/2 বা 2√3j। এটা হচ্ছে ভেক্টর বিভাজন। তো তুমি যদি এইটা আর এটা বুঝতে যাও তাহলে তোমার মোটামুটি বিভাজনটা ক্লিয়ার, তুমি নৌকার অঙ্ক করার জন্য রেডি হয়ে গেছো অলরেডি। তো আগামী দিন আমরা বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেগুলো সলভ করব, এবং আমরা দেখব যে আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, যে থিওরি গুলো শিখলাম, এগুলো আমরা প্র্যাকটিক্যাল অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখো তো এখান থেকে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? ক্লাসের রেকর্ডিং শেষ অলরেডি।